ওরকম একটা এনভায়রনমেন্ট যেখানে গান বাজনা শোনাই হতো না খুব একটা। যে একটা ঘরে আমি চুপচাপ বসে থাকতাম সকাল থেকে, কারোর সঙ্গে কথা বলতাম না, না টিভি চলতো না, তখন মোবাইল ফোন ঘাঁটার ব্যাপারই ছিল না। হ্যাঁ, আমি আসলে চাই আমার সাধারণ মানুষের সঙ্গে কানেক্ট করতে। মানে গান বাজনা একটা শ্রেণীকে একটা কখনো কখনো কানেক্ট করে, আর এক রকমের গান বাজনা হয় সেটা আর এক রকম শ্রেণীকে কানেক্ট করে। ধর একটা গান করছি, I wanna lay you down on a bed of roses, এইরকম গান করছি, ভালোবাসা মানে আর্চিস গ্যালারি, খালি মানুষকে দেখছে তারা তারা কিরকম, তারা অত যে যার নিজের কাজে ব্যস্ত, ডেলি প্যাসেঞ্জাররা ডেলি প্যাসেঞ্জারি করছে, তারা তাদের মতন আলোচনা করছে, বসে আছে, কে ভাবছে। আমার যে ক্লাসিক রক ব্যান্ড ছিল তারা বলছে যে আর ইউ ম্যাড, কেউ বলছে যে পাগল হয়ে গেছিস। আমার এই জানকারিটা কিরকম কাজে দেবে মানুষকে সেইটা বোঝার জন্য অন্য কাজও করে তার মধ্যে আমরা বুঝবো না, এখন ছবি করবো না। নমস্কার, টেলিসিনি আড্ডায় আরও একবার স্বাগত জানাই। আর আজকে আমাদের মধ্যে আমাদের অতিথি, যার গান, তিনি একাধারে শিল্পী, একাধারে গীতিকার, সুরকার, এবং তার একের পর এক হিট গান রয়েছে। আমাদের মধ্যে আমাদের প্রিয় সমিত মুখার্জি। সমিত দা, নমস্কার। নমস্কার। তোমরা এখনো চকচক করো, যখনই দেখি তখন তোমার গ্ল্যামারটা যেন ওটা তোমার রিফ্লেকশনটা আসছে। ও, আমার রিফ্লেকশন তোমার কাছে আছে, এটাই আমার হয়। আচ্ছা না? সামনের মানুষটার রিফ্লেকশন আমি। আচ্ছা সমিত দা, তোমার একদম প্রথম দিকে যদি বলি, পরশ পাথর, পরশ পাথরের তুমি ফাউন্ডার মেম্বার, এবং পরশ পাথরের অনেক হিট গান। একটা সময় তোমাকে আর পরশ পাথর পেলাম না, এর কারণ কি? কারণ কি, পরশ পাথরই তারপরে ফেড অ্যাওয়ে হয়ে গেল, হয়ে গেছিল, তো সেই জন্যই পাওয়া যায়নি। আর পরশ পাথর আমার শুরু পরশ পাথর দিয়ে নয়, যদি আমার ইংলিশ ব্যান্ড দিয়ে আমার যাত্রা শুরু, সেরকম বলতে গেলে। মানে আমার খুবই অল্প বয়সে পেকে গেছিলাম, তো যখন আমি স্কুল কলেজে আছি তখন থেকেই আমি প্রফেশনাল মিউজিক করছি প্রায়। আচ্ছা, হ্যাঁ, কলেজের আমি যখন হাজারলা কলেজে ফার্স্ট ইয়ারে, তখন পরশ পাথর রমরম করে চলছে। হিপ পকেট বলে আমার যে ক্লাসিক রক ব্যান্ড ছিল সেটাও রমরম করে চলছে। আর হিপ পকেট আমার প্রথম থেকে চলছে। ইংলিশ রক গান বাজনা আমি প্রথম করতাম, বেস গিটার বাজাতাম আর গাইতাম। পরশ পাথর ছিল বাংলা ব্যান্ডদের, যে তখন তো বাংলা ব্যান্ড এস্টাবলিশড হয়নি, তখনকার সময় মানে বাংলা নিজেদের গান করা আর বাঙালিদের মধ্যে একটা শ্রোতাকে বানানো যারা ব্যান্ড মিউজিক শুনবে, যেটা যে ধারাটা কিছুটা শুরু হয়েছিল সুমনদা, নচিদা, অঞ্জনদা, শিলাজিৎ ইত্যাদি, তারপরে তার সঙ্গে সঙ্গেই হচ্ছে, ধরো সুমনদারা শুরু হবার পরেই এই পরশ পাথর, চন্দ্রবিন্দু, ক্যাকটাস। তার আগে মহিনের ঘোড়াগুলি, গৌতম চট্টোপাধ্যায়, ময়নার ঘোড়াগুড়ি যখন ছিল, অনেক আগে ছিল, তখন বাংলা ব্যান্ডের শ্রোতা সেরকম ভাবে ডেভেলপড হয়নি, কিন্তু তারা একদম সৃষ্টিকর্তা যদি বলি, একদম একদম। আচ্ছা, এই যে আচ্ছা পরশ পাথর তো ঠিক আছে, সেগুলো তোমার কি প্রথম থেকেই ওয়েস্টার্ন মিউজিকের প্রতি একটা ভালোবাসা ছিল? হ্যাঁ, দেখো, আমি যখন ছোটবেলায় আমরা গান বাজনা খুব একটা আমার বাড়িতে চলই ছিল না। মানে প্রথাগতভাবে কখনো শেখনি বা সেই পরিবেশটা পাওনি? শিখিনি শুধু নয়, শিখিনি তো বটেই, একটা অশিক্ষিত আমি। তার উপর আমার এনভায়রনমেন্টটাও মানে গান বাজনা উপযোগী ছিল না। সবাই স্কলার্স, সব প্রফেসর্স, আমার দাদা ফাদাররা সব ডক্টরেট, সব ওরকম ওরকম একটা এনভায়রনমেন্ট যেখানে গান বাজনা শোনাই হতো না খুব একটা, বাড়িতে চলই ছিল না। ওই রবীন্দ্রিক ব্যাপার, ওই 25শে বৈশাখ বা বর্ষমঙ্গলের সময় একটুখানি গান বাজনা, একটুখানি যেটা হতো রবীন্দ্রসঙ্গীত বাবা মাদের শুনেছি, জ্যাঠা ফ্যাটারা, আমি যৌথ পরিবারের মানুষ হয়েছে, সেরকম। মানে আর কোনো এক্সপোজারই ছিল না গান বাজনার আমার। তুমি একটু ব্যতিক্রমী হলে কি করে? অদ্ভুত, আমি আজও ভাবি সেটা কি করে হলো, আর এইটা নিয়ে এত বছর, প্রায় দীর্ঘ 35 বছরের বেশি কেটে গেল কি করে। তোমার ক্যারিয়ার 35 বছর হয়ে গেল? বাবা, 35, মানে অঙ্কন নিয়ে করলে হয়তো তারও বেশি, কিন্তু একটা বলার জন্য ধরো 35 বছর মতন হয়ে গেছে। 91 92 থেকে আমি শুরু করেছি। হ্যাঁ, তো সেটা তো প্রফেশনালি আমি বলছি, মিউজিক করছি, তো সেটা তো হয়েই গেল এত বছর। বিভিন্ন ক্ষেত্রে আমি হয়তো করেছি, কিন্তু সেরকমই হয়ে গেল, অনেক বছর হয়ে গেল।
কি করে হলো এখন এটা একটা আমার কাছেও বিস্ময়। অনেকের সঙ্গে মেলে না জিনিসটা। সবার কিছু না কিছু একটা সূত্র থাকে। নয় গান বাজনা পরিবারেতে সে জন্মেছে, বা তার একটা শিক্ষাগত একটা ব্যাপার আছে। আমার দুটোই নেই, কিন্তু কি করে মানুষের কাছে যে পৌঁছলাম, আমার মনে হয় পুরোটাই ঈশ্বরের একটা সাজিশ, একটা কিছু করা। এরপরে তোমরা ট্রায়ো 3 বন্ধু মিলে আবার কিছু কাজ শুরু করলে। তুমি, ঋষি এবং সোম। হ্যাঁ, সেটা ধরো সেটা অনেক পরে। হুম, সেটা কারণ কি, আমি তো ব্যান্ডের মিউজিক দিয়ে আমার ক্যারিয়ার শুরু। হুম, মানে ধরো হিপ পকেট একটা দিকে চলছে, একটা দিকে হিপ পকেট হচ্ছে একটা ক্লাসিক রক ব্যান্ড। আচ্ছা। বাঘা বাঘা মিউজিশিয়ানসরা আছে, যেরকম নন্দন বাগচি, অমিত দত্ত ছিল, টুকি ছিল কখনো আমাদের ব্যান্ড মেম্বার, জয়ন্ত দাশগুপ্ত ছিল, তারপরে তোমার সুমিত রামাচন্দ্রন ছিল। এরকম সব বড় বড় মিউজিশিয়ানস যারা তখনকার দিনে, যখন বাংলা ব্যান্ডের আগের সময়ের কথা বলছি, বুঝতে পেরেছি। তো বেস্ট কলকাতার ক্রিম মিউজিশিয়ানসদের সঙ্গে আমি গান বাজনা করতাম। এক ব্যান্ডে আমরা বাজাতাম। তো সেটা দেশ বিদেশে শো করতাম, প্লাস সামটে সেলস বলে একটা জায়গা, সেখানেও শো করতাম। সেটা শুরুই করি আমরা দিয়ে। তো সেই রকম একটা, ওটা একটা অন্য সার্কিট ছিল। ওটা ওটা অ্যাকচুয়ালি বাংলা মিউজিক শোনার অডিয়েন্স সেটা বুঝতে জানি না পেরেছি। খুব একটা। সেটা ছিল, কিন্তু গান বাজনার তো কোনো ভাষা নেই, সেটা ছিল। সেখান থেকে পরশপাথর হলো, পরশপাথরের ব্যাপারটা এই করে আমার টিল 2000, 2001, 2 অব্দি, কি 2005 অব্দি আমি বলবো, আমার ব্যান্ড মিউজিকই ছিল আমার মধ্যে। কিন্তু কোথাও একটা আমার মনে হতো, সকালবেলা মিউজিশিয়ানসদের লাইফ যেরকম ফ্রি থাকে, আমারও ছিল। সন্ধ্যাবেলা শো, নত রিহার্সালস, দুটো ব্যান্ডকে আমি নিয়ে চলতাম। তো দুটো ব্যান্ডই বেড়ে উঠে ফুলে ফেঁপে একটা জায়গায় গেছিল। একটা সময় কিচ্ছু ছিল না, সেখান থেকে হুম, তারা হিট হয়। তো কিন্তু আমার একটা অদ্ভুত ভেতরে একটা কি চলতো, যে আমি স্যাটিসফাইড ছিলাম না। কেন স্যাটিসফাইড ছিলাম না বুঝতাম না। আস্তে 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 বুঝতে শিখলাম যে একটা ঘরে আমি চুপচাপ বসে থাকতাম সকাল থেকে, কারোর সঙ্গে কথা বলতাম না, না টিভি চলতো, না তখন মোবাইল ফোন ঘাঁটার ব্যাপারই ছিল না। তো চুপচাপ কিচ্ছু না করাটা করতাম, আচ্ছা। চুপ করে হুব্বা হয়ে বসে আছি তোর হুম, তো। হ্যাঁ, তো সেই বসে 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 আমি ভাবতাম যে কেন আমি স্যাটিসফাইড নয়, যেখানে অলরেডি কলেজে এত আমাদের গান পপুলার, আর একটা সার্কিট, একটা খুব ক্রিম সোসাইটির, মানে একটা হাই ফাই সোসাইটির ধরে রাখো, সেখানেও আমি খুব পপুলার অ্যাজ আ বেস গিটারিস্ট, অ্যান্ড গান গাই পিঙ্ক ফ্লয়েড, বিটলস, রোলিং স্টোনস, এসবের গান গেয়ে আমি খুব পপুলার সেই সার্কিটে। রোজগার পাতিও অ্যাজ এ মিউজিশিয়ান যথেষ্ট, সেই সময় আমি 90s-এর কথা বলছি, হুম, যথেষ্ট। সেই আমার যতটা আশা আকাঙ্ক্ষা, সে তার থেকে বেশি। বেশি। আমি গাড়ি চড়া শুরু করে দিয়েছি, মানে আমি এক্সাম্পল বলছি, তো সেটাও নিয়ে আমার কোনো প্রবলেম ছিল না। তো কি এত প্রবলেম যেটা নিয়ে আমি এত চিন্তিত? হঠাৎ আমি বুঝতে পারলাম যে আমার দীর্ঘ ওই 6-7 বছর, 8 বছর এরকম চিন্তা করতে করতে প্যারালালি গান বাজনা চলছে যেরকম চলছে, হুম, কিন্তু সকালবেলা ওই চিন্তাটা কেন হয় করে বুঝলাম যে হ্যাঁ, আমি আসলে চাই আমার সাধারণ মানুষের সঙ্গে কানেক্ট করতে। মানে আমার কাজের মাসি, আমার আত্মীয় স্বজন, স্ত্রীওয়ালা, এমনি যারা সাধারণ মানুষ, আমি কাউকে ছোট বড় করে বলার চেষ্টা করছি না, বাট সাধারণ মানুষ জানেই না আমি কি গান বাজনা করি, বা তাদেরকে আমি আমার গান বাজনা দিয়ে প্রভাবিতই করতে পারছি না, আচ্ছা। অথচ করছি। আমি আমার জায়গায় খুবই একটা অনেক কাজ করছো, অনেক কাজ করছি। কিন্তু তখন মাসের ভালোবাসা জন্য মানে হচ্ছে আর্টিস্ট না। গ্যালারি হিট, কলেজ কলেজ হুম, সার্কিটে ইচ্ছে ডানা হিট আমাদের। আমি অ্যাজ ভোকালিস্ট অ্যান্ড বেস গিটারিস্ট অফ হিপ পকেট, নাম্বার 1 ব্যান্ড তখন, সেখানের আমি লিড সিঙ্গার অ্যান্ড বেস গিটারিস্ট, আমি ফেস অফ দ্য ব্যান্ড ধরে রাখো সেই হুম, হিসেবে। সেখানেও আমি হিট সেই সার্কিটে, কিন্তু তাও আমি কেন স্যাটিসফাইড নয়, তখন বুঝলাম যে আমি ওইটা সীমাবদ্ধ আছে আমার। আর বুঝতে শিখলাম যে একটা শ্রেণীর গান বাজনার হয়, মানে গান বাজনা একটা শ্রেণীকে একটা কখনো কখনো কানেক্ট করে, আর এক রকমের গান বাজনা হয় সেটা আর এক রকম শ্রেণীকে কানেক্ট করে। ছবির ক্ষেত্রে হোক, গান বাজনার ক্ষেত্রে হোক, এটা কিন্তু একটা ফারাক আছে, আমি যেটুকুন বুঝলাম। লোকে সেটা মানে কি না মানে সেটা আলাদা ব্যাপার, আমি তখন বুঝলাম। তো আমি ওই পারে যেতে চাইলাম।
নিজের থেকে, কেউ বলেনি। হুম আর তখন বাংলা ছবিতে, আর আমি বুঝলাম যে আস্তে আস্তে যে বাংলাতে যদি আমি সেই মানুষদেরকে কানেক্ট করতে চাই, তাহলে বাংলা ছবিতে আমার মিউজিক, আমার গান বাজনা এটা বাংলা ছবিতে নিয়ে যেতে হবে। তো আমি যে ফর্মে গান বাজনা করতাম সেটা তো রক ঘরানার, বা ধরে রাখো ইংলিশ একটা মানে একটা ওয়েস্টার্ন ঘরানা। ওয়েস্টার্ন মিউজিক। হ্যাঁ, তো সেই হিসেবে তারা কানেক্ট করবে না সেটা আমি বুঝে গেছি তখন। হুম। তো সেই জন্যে নিজেকে আমি ভাঙতে শুরু করলাম। একটা তো অধ্যবসায় হয়, একটা তো বেড়ে ওঠা হয় এক হুম রকমের গান বাজনাতে। তো আমি বুঝলাম যে না, এবার আমাকে তাদেরকে বুঝতে হবে। কেন আমি যেখানে মানুষ হয়েছে, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি, সাউথ ক্যালকাটায় মানুষ হয়েছি, বালিগঞ্জ প্লেসে আমার বাড়ি। তো আশপাশটা অন্যরকম। কিরকম এখন পুরোপুরি না বোঝালেও মানুষ বুঝতে পারছে, বুঝতে পারছি, তুমিও বুঝতে পরিবেশটা পারছো। বুঝতে পারছি। হ্যাঁ, ধর একটা গান করছি, I wanna lay you down on a bed of roses, এইরকম গান করছি, ভালোবাসা মানে আর্চিস গ্যালারি, বা এইসব এই জিনিসগুলো ঠিক সাধারণ মানুষ কানেক্ট মানে করে মাসের করে জন্য না। নয়, এটা না, ক্লাসের জন্য করছো। একটা ক্লাস, একটা কলেজ ক্রাউড, হুম এরকম সব ব্যাপার। তো সেইখান থেকে আমি কি করে বুঝবো তারা তারা কেমন, তারা কি ভালোবাসে। তো আমি তো আলটিমেটলি আমার এন্ড এন্ড যে কনজিউমার, সে হচ্ছে তো আমার অডিয়েন্স, মাস অডিয়েন্স। তো আমি লোকাল ট্রেনেতে যাওয়া শুরু করলাম, হুম সফর করা শুরু করলাম। একদম একদম তখন ভাগ্য ভালো যে সাধারণ মানুষ আমাকে অতটা চেনে না, আর আমার টাক মাথাও তখন হয়নি, চুল ছিল। তো আমি লোকাল ট্রেনেতে সফর করা শুরু মানে করলাম। ওরা কি পছন্দ করে, ওদের কি হ্যাঁ, টেস্ট, এটা জানার জন্য। আমি একটু পাটা তুলেই বসছি। হুম হ্যাঁ, তো সেই করা শুরু করলাম। সেখানে বিভিন্ন লোকাল ট্রেনেতে যেতে যেতে দেখলাম মানুষজনদের, তার আগে কখনো ওরকম আমার ওইরকম জায়গায়, ওইরকম পরিবেশে সফর করাই শুরু হয়নি, ঘটনাচক্রে হয়নি। হলে তো আমি জানতাম। তো শুরু করলাম বাসে, ট্রেনে। বাসে করেছি তাও স্কুল লাইফে, কিন্তু ট্রেনে সফর করে আমি মফস্বল গ্রাম এগুলোতে যাওয়া শুরু করলাম। জাস্ট কোনো মানে কোনো এজেন্ডা লেস। মানে কোনো ব্যারাকপুর কারণে লোকাল ট্রেনে উঠে ধরে পড়লাম। যাচ্ছি, ব্যারাকপুর লাইনে তোমার চন্দননগর ফন্দননগরের দিকে ব্যান্ডেল লোকাল ধরে যাচ্ছি, এদিকে তোমার কড লাইনে যাচ্ছি। খালি মানুষকে দেখছে, তারা তারা কিরম, তারা অত যে যার নিজের কাজে ব্যস্ত, ডেলি হুম প্যাসেঞ্জাররা ডেলি প্যাসেঞ্জারই করছে, তারা তাদের মতন আলোচনা করছে, বসে আছে, কে ভাবছে, ভেন্ডাররা ভেন্ডারদের মতন আছে, যারা যা বিক্রেতারা লজেন্স বিক্রি করছে, এই ওই তাই। সবাইকে দেখছি, মানুষ কিরকম রিয়াক্ট করে, কি জিনিস। নেমে যাচ্ছি কোনো স্টেশনে, গিয়ে হলেতে চলে যাচ্ছি, সিনেমা হলে টিকিট কেটে দেখছি, লুঙ্গি পরে বিড়ি খেতে খেতে দেখছে সেই হলেতে, সেই সময়ের কথা বলছি, বিডুনদার ছবি চলছে, রঞ্জিতদার ছবি চলছে। এসব দেখে আস্তে 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 গ্যাদার করলাম যে তারা কিরকম, তাদের ফিলটা কিরকম, তাদের ব্যাপারটা কি, তারা কি ভালোবাসতে পারে বা না বাসতে পারে, বা কিরকম ভাবে কানেক্ট করে, সেটা নিজের মতন ভাবে একটা বোঝার চেষ্টা করলাম। কতটা বুঝলাম কিনা জানি না, মন যা চাইছে সেটা করেছি চিরকাল। হুম তো সেটা করলাম। তার সঙ্গে ইতিমধ্যে আমি নিজেকে ঘোষণা করেই ফেললাম নিজের কাছে যে আমি এখন মিউজিক ডিরেক্টর হয়ে গেলাম। আচ্ছা, কেউ বলিনি, আমি হয়ে গেলাম। নিজে ভেবেলাম এবার মিউজিক হ্যাঁ, ডিরেক্টর। এবার সব ব্যান্ড থেকে, যখন বাংলা ব্যান্ড বলো, তখন হিপ পকেট বলে আমার যে ক্লাসিক রক ব্যান্ড ছিল, তারা বলছে যে আর ইউ ম্যাড, কেউ বলছে যে পাগল হয়ে গেছিস। বা আমাদের যারা সার্কেলটা ছিল, ব্যান্ডের সার্কেল, সমিতদা বা সমিত, কি মানে বাংলা ছবিতে মিউজিক দিবি, মানে ইউ মানে পাগল হয়ে গেছিস, এত রমরম করছে একটা ব্যাপার বাংলা ছবিতে। আমি বলছি তোমার 90s-এর কথা, লেট 90s-এর কথা, তখন এত বাংলা ছবির তে মিউজিক দেওয়াটা রমরমে ব্যাপার ছিল না সেই হুম সময়টা। হুম কে মিউজিক ডিরেক্টর, কি গান বেরোচ্ছে, তার একটা স্টেটাস এরকম অতটা ছিল না। 19-20 থাকতে পারে কিছু একটা, কিন্তু এইরকম সেলিব্রেটেড ছিল না। তো বাংলা ছবির গানের কথা বলছি সেই সময়টা। তো সেই জন্যই তারা বলছে যে কেন, ওয়ার ইজ দ্য মার্কেট, কোথায় মার্কেট, কেন করছিস। ব্যান্ডেড তখন রমরম করছে একদম মার্কেট। তো ওই যে আমি ঢুকে গেলাম, তখন আমার ব্যান্ডে বাজাতো সোম, ঋষি। তো আমার কনসেপ্টটা ওরকমই মনে হলো যে ঠিক আছে, আমি গান বাজনা করছি,
করতে করতে আমি একটা অফারও পাই কান্নাড ফিচার ফিল্মে, অন্তর্বে সর্বতম বলে একটা সাউথের ছবিতে। আমি খুবই কম পয়সায়, খুবই একটা লো বাজেট ছবি, কিন্তু আমি পেয়ে গেছিলাম একটা সূত্রে। তার প্রথম ছবি তাহলে কর্ণের ছবি। কন্নড় ছবি, রাইট। তো করে এসেছি সাউথে, ব্যাঙ্গালোরে, ডেকান ফেকানেতে আমার ইন্টারভিউ ফিন্টারভিউ বেরিয়েছে। বাংলা থেকে হঠাৎ সলিল চৌধুরীর পরে এরকম গেছে। হ্যাঁ, খুবই ছোট জায়গা, কিন্তু একটা বাঙালি গিয়ে ওখানে করেছে। তখন তো এরকম এত কানেক্টেড জায়গা ছিল না। এত সোশ্যাল মিডিয়া ছিল হুম, না। হুম। মানে আমার এটাও মনে আছে যে আমি গেছিলামও ট্রেনেতে, ব্যাঙ্গালোরে গেছি, হুম। ফিরেছিলাম ফ্লাইটে। মানে ওই পয়সাও ছিল না যে ফ্লাইটে নিয়ে যাওয়ার। হুম। কারণ প্রথম আমার কাজ। তো যাই হোক, করে টোরে ফিরে এসেছি, খুব স্যাটিসফাইড আমি যে একটা কিছু কাজ করেছি, বুঝলাম কিরকম ব্যাপারটা। তো তখন এই সোম ঋষি আমাকে অ্যাপ্রোচ করে, এসে বলে যে একটা হিন্দি ব্যান্ড করবে। তখন ইউফোরিয়াও খুব পপুলার, আচ্ছা। তাই একটা হিন্দি ব্যান্ড করবে। আমি বললাম, না, আমি হিন্দি ব্যান্ড করতে আমি ইচ্ছুক নয় এখন আপাতত, আমি বাংলা ছবিতে মিউজিক দেবো। মাথায় আমার ঢুকে গেছে তখন হ্যাঁ, বাংলা ঢুকে ছবি গেছে মিউজিক ওটা দেবে। একদম। আমি বাঙালিদের মনে প্রাণেতে ঢুকবো। হ্যাঁ, মানে সাধারণ মাস বাংলা মানুষের, জনতার মনে প্রাণে ঢুকবো আমার গান বাজনা দিয়ে, বা চেষ্টা করবো ঢোকার। তো ওদের তখন আমি ওরিয়েন্টেশন করলাম। ওরাও ব্যান্ড মিউজিক থেকে এসেছে। ওদের বললাম যে এরকম ভাবে বাজাতে হবে, এরকম ভাবে মিউজিকটাকে ভাবতে হবে। রক জিনিসটা তারা নেবেন না, নিলেও তারা কেমন ভাবে নেবে সেটার একটা অধ্যাবসা শুরু করলাম। নিজেকেও শেখালাম, শিখছি, নিজে যা বুঝছি নিজের মতন। আর আমার টিমটাকেও বোঝালাম। আমার টিম মানে সৌমার ঋষি অ্যান্ড আরও যারা ছিল। করতে 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 আমরা জিঙ্গলস এইসব, তখন ইটিভি ছিল, আলফা বাংলা ছিল, এগুলোতে আমরা সব মিউজিক দিতে, টাইটেল মিউজিক এই ওই দিতে শুরু করলাম। ফ্রম আ লাইভ মিউজিশিয়ান ব্যান্ডের থেকে ওটাতে আস্তে আস্তে শুরু হলো। বিভিন্ন ব্যবসাও করলাম। আমি বললাম যে বোঝার জন্যে, মানুষদের বোঝার জন্যে আমরা তিনজনে কেমন কাজ করতে পারি, একটা কম্পাসটা নিজের ঠিক করার জন্য, একটা ক্রিয়েটার হিসেবে কম্পাসটাকে ঠিক করা খুব দরকার। হুম। নিজে কি জানি থেকেও আমার এই জানকারিটা কিরকম কাজে দেবে মানুষকে, সেইটা বোঝার জন্যে অন্য কাজও করে তার মধ্যে আমরা বুঝবো। তো আমরা প্রচুর ব্যবসা করলাম, সেগুলো নিয়ে আর বলছি না। সে মানে ওয়াটার পিউরিফায়ার বেচা থেকে আরম্ভ করে, গাড়ির ব্যবসা থেকে আরম্ভ মানে এই করে, তিনজন। ইভেন্ট ম্যানেজার, হ্যাঁ একদম একদম। আচ্ছা। প্লাস আমরা একটা স্টুডিও করলাম, কিনলাম একটা ছোট্ট জায়গা, একটা ঘরের স্টুডিও কিনে সেখানে সন্ধ্যাবেলা থেকে শাটার বন্ধ করে, দোকান ফোকান বন্ধ করে, আমাদের একটা দোকানও ছিল, মানে একটা শোরুমও ছিল, সেখান থেকে বন্ধ করে, শাটার বন্ধ করে গান বাজনা করতাম, দিয়ে সেগুলো আবার চলতো। তো এই এই চলছে। তখন তখন অল্প বয়স, সারা দিন রাত কাজ করছি, সেই স্টুডিওতে রান্নাও হচ্ছে ইত্যাদি, যা গেছে ছেড়ে দাও। তো এইসব হতে হতে প্রথম কাজ পেলাম রিঙ্গোর ছবি ক্রান্তি, ক্রান্তি। আচ্ছা। বাংলা ছবিতে। হুম। আর তার আগেও অনেক ছবির অফার্স পেয়েছি, কিন্তু সেগুলো হয়নি যেরকম হয়। লাস্টে ক্রান্তি ছবিটা ভেঙ্কটেশ পরে ছবিটা নিল, আগে অন্যটা সারেমা আমার ওটা নেওয়া ছিল। সেটা কয়েক বছর ধরে সেটা একটু দিতে দিতে ক্রান্তির কোন গানটা ছিল না? ক্রান্তি পুরো ছবিটাই, ব্যাকগ্রাউন্ড পুরো ছবিটা স্কোর, background। সব গান আমার। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে, বাবুল আর শ্রেয়াকে দিয়ে গাইয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ, প্লাস ক্রান্তি যে টাইটেল সংটা তো আছে, ক্রান্তি আসবেই ক্রান্তি, আধার পেরিয়ে আলোর পথে আসবেই ক্রান্তি। তো যাই হোক, করে দেখলাম যে না, আমি ফেল করেছি, বা আমরা ফেল করেছি। কারণ যেরকম আমি ভেবেছিলাম এখনো নিজে তৈরি হয়নি। মিউজিশিয়ানদের কাছে ক্রান্তি গানটা পৌঁছয়, হুম। আমাদের ফ্র্যাটার্নিটির কাছে তখনও রক্তের মধ্যে একটু ওই রক ব্যাপারটা আছে। হুম, না হয়নি না, আবার ব্যান্ড মিউজিক, আবার ওইসবেতে ফিরে গেলাম। না, এখন ছবি করব না। আর প্রথম ছবি করে স্যাটিসফাইড নও? একদম না, একদম না, ফেল করেছি। আমি নিজেকে খুব ভালো করে মানিয়ে নিই, এটা পাস কি ফেল, নিজেকে বাঁচিয়ে রাখি না, একদম না। আমি যেখানে যেখানে ফেল করেছি একদম অন ক্যামেরা, নিজেকে তো বলতে পারি, অন ক্যামেরা সবাইকে তো বলতেই পারি। হুম।
তো সেই হলো। না, এখনো এখনো পুরোপুরি আমি তৈরি হইনি। এই করতে করতে কিছু বছর বাদে আবার কয়েকটা বাংলা ছবি করলাম, খুব লো বাজেটের। সেগুলোতে বুঝলাম যে হ্যাঁ, হাতটা বা মাথাটা পেকেছে সেই জিনিসে। কিন্তু কৈলাশ খেরকে দিয়ে একটা গান গাওয়ালাম, কিন্তু সেই ছবিগুলো খুবই কম বাজেটের ছবি, বা তাদের প্রকাশ করার ক্ষমতা কম। তুমি যেটা চাইছো সেটা পাচ্ছ না। পাচ্ছি না। আমার তো ছবি কি না ছবিটা ইম্পর্টেন্ট না, আমার হচ্ছে অডিয়েন্সকে পৌঁছানোটা ইম্পর্টেন্ট। হুম, তো হঠাৎ আমি ভাবলাম যে ঠিক আছে, ছেড়ে দিয়ে এখন আমি গান বানাতে পারি। কি ছবি আসবে তার কি রিকোয়ারমেন্ট আমার দরকার নেই জানার। আমি কয়েকটা একটা অ্যালবাম বার করি, যার মধ্যে কয়েকটা গান করি। হুম, সেই গানগুলো মাসি গান, মাসকে কানেক্ট করার গান। আর তার মধ্যে কয়েকটা এইরকমও চিন্তা ভাবনা ছিল যে এমন কি কোনো গান হতে পারে না যে গানগুলো, বা যে গান, একটা গান অন্তত, যেটা এই মাস অ্যান্ড ক্লাসকে ডিভাইড যেটা করে একটা গান বা একটা ক্রিয়েটিভ আর্ট, সেটাকে এক করে দেবে। যেরকম ক্রিকেট সবাই দেখে, হুম, একটা রিক্সাওয়ালাও দেখেন, একটা প্রাইম মিনিস্টারও দেখেন। আমি হুম, এক্সাম্পল বলছি, মানে কাউকে ছোট বড় না করে আমি হুম, বলছি, ডিফারেন্ট শ্রেণীর মানুষরা ডিফারেন্ট ভাবে সেটাকে, কে স্ট্র্যাটেজি দেখছে, কে ছক্কা দেখছে, কে আউট হওয়া নিয়ে তর্ক করছে। তো এই যে ব্যাপারটা আছে, তো সেটা তো একটা ক্রিকেট সবাইকে এক করতে পারে। হুম। তা আমার গান কেন করতে পারে না? যখন আমার ভাবনাটা এসেইছে আমার মধ্যে, কার মধ্যে এসেছে কি না এসেছে আমি জানতেও চাই না, বাট আমার মধ্যে কেন এসেছে এই জ্বালাটা, তো আমি করতে পারি নাকি। তো সেই ভেবে একটা অ্যালবাম করলাম, হুম, যেটাতে ক্লাসও কানেক্ট করবে, মাস তো কানেক্ট করবেই। করবি। কেন ক্লাসকে আগে কানেক্ট করেছি আমি। কি নাম ছিল? খোকা বাবু যায় লাল জুতো পায়, এটা অ্যালবামের নাম ছিল? হ্যাঁ, না ইত্যাদি ইত্যাদি সব গান করলাম, ৫-৬টা গান করে আচ্ছা। শ্রীকান্তকে বললাম। শ্রীকান্ত তখন আমাদের খুব বন্ধু। শ্রীকান্ত কোথাও ভেঙ্কটেশকে বললাম যে একটা অ্যালবাম করব, তোদের তো এখন সঙ্গীত বাংলা বেশ ভালো রমরমে চলছে, তো বার করবি এরকম। বলে হ্যাঁ, গানগুলো বানা। কারণ ততক্ষণে শ্রীকান্ত জানে আমি কিরকম করি। আমরা ক্রান্তিতে আগে কাজ করেছি, দেখাও হয়েছে অনেকবার, বন্ধুত্ব হয়েছে, ওরাও আমার শোতে আসতো কখনো কখনো, সাম পেসেলসে বন্ধুত্বটা ছিল। তো আলটিমেটলি গানগুলো আমার বাড়িতে এসে শুনলো, শুনে বললো এই এই গানগুলো ভাবতে পারছিস না, এই গানগুলো কিন্তু সুপার হিট গান। হ্যাঁ, ভাবতে পারছি বলেই বানিয়েছি, এগুলো তুই ছবিতে দে। না না, ছবিতে দেওয়ার জন্য এটা বানাইনি, ছবিতে তোকে অন্য গান দেবো, আপাতত একটা অ্যালবাম আমি লাল জুতো পরে করবো, বা আমরা করবো। তখন বলছে যে আরে তুই কি এটা, মানে এটা নিয়ে অনেক তর্কাতর্কি হলো, তোর কি এটা শেষ গান, এটা দে বলছি, জিৎ এই। যাই হোক, তারপর দেব শর্টে বলছি, দেব একদিন আমার গাড়িতে গানটা শোনে, বলে এই সিডিটা নিয়ে বেরিয়ে বলে এটা আমি, আমি আমি আছি। যাই হোক, হয়ে আমি লাস্টে বললাম ঠিক আছে গান যাক, একটা প্রকাশিত হচ্ছে হোক। তো এরকম করে এক একটা অ্যালবামের থেকে এক একটা গান এক একটা ছবিতে বেরোলো। প্রত্যেকটা সবাই জানি কি হলো। আমার কাছে একদমই জিনিসটা অবাক্যের ব্যাপার ছিল না, কারণ বাই দ্যাট টাইম আমি জানতাম কোনটা কি হওয়ার কথা। কতটা হবে না হবে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু জানতাম এটা মানুষ নেবে। সেই হিসেবেই আমি সেটাকে বানিয়েছিলাম। তার লিরিক্স রাইটিং, তার বেস গিটার গ্রুভ, তার তার গায়কি, তার সুর, মানে এমন করেছি যাতে জিনিসটা সবাই একটুখানি কোনো না কোনো জায়গা থেকে তারা কানেক্ট করতে পারে। যাদের যেরকম নাকশিট কোনো আছে তারাও যাতে কানেক্ট করতে পারে, যাদের ওপর দিয়ে ওপর দিয়ে চলে যায় তারাও যাতে কানেক্ট করতে পারে। এটা করাটা আমার একটা কারিগরি আমি ভেবেছিলাম। সিনেমা রিলিজের পর কি হলো? ও যখন সুপার হিট। দেব দেব যখন পারফর্ম করলো, হুম। সুপার ডুপার হিট, এবং এখনো তোমাকে সমিত মুখার্জি, আচ্ছা কোন সমিত মুখার্জি, ওই খোকাবাবু আর সমিত বাবু, একদম। মানে তোমার সিগনেচার একটা স্ট্যাম্প হয়ে গেছে। আমার নামটা যত না পপুলার, হুম। আমার কামটা তার থেকে বেশি পপুলার। আর আচ্ছা, সেটাই আমি চেয়েছিলাম। কেউ কেউ বলে তুমি এই কথার লিরিক তোমার ছিল। হ্যাঁ,
সে তো কিন্তু আছেই। কেউ কেউ বলে তুমি সুনির্মল বসুর কবিতা প্রথমগুলো সেম কবিতা তুমি নিয়ে বসিয়ে দিয়েছো, কেউ কেউ বলে। হ্যাঁ, সেটা তো সবাই জানি। হুম। খোকাবাবু যায় লাল জুতো পায়, এবার দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, মাথা গেল বমকে, কি দেখে ভাই খোকাবাবু যায় লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব কিন্তু উঠে প্রথম পড়ে। লাইনটা ওনার কবিতার ছায়া রয়েছে, প্রথম বা ওটা। লাইনটা তো দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, হুম। মাথা গেল বমকে, কি দেখে ভাই। সেকেন্ড অন্তরাল লিরিক্স, বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়, সেই বিড়ির ছাই লোকে হাত পেতে নেয়, উফ পারিন না, জিও মাম্মা, দেখো রাজারা এসে খোকাকে জুতো বেঁধে দেয়। হ্যাঁ, দেখো কোনো জিনিসটাই নিজের সব নয়, কিন্তু জিনিসটা এটা এই আঙ্গিকে যে যেতে পারে, হুম। হ্যাঁ, এই কনসেপ্টটা, খোকাবাবু একটা বাচ্চা ছিল কিন্তু খোকাবাবুকে আমি ক্রিয়েট করছি একটা সুপারম্যান। আর সেটাকে গান বাজনার মাধ্যমে কিরকম করে করতে হয় সেটা করেছি। দেবের যে কটা হিট গান আছে হুম, তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে খোকাবাবু জয়। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। খোকাবাবু যায় লাল জুতো পায়ে ইজ নট অনলি আ সং। এখন তো আমি দীর্ঘ 15-16 বছর হয়ে গেছে, গানটা হুম। বেরিয়ে গেছে, প্রায় 15 বছর হয়ে গেছে। এখনো যা উন্মাদনা যখন আমি করি স্টেজে, মানুষ যেরকম করে এরকম হয়ে যায়, একটা অদ্ভুত ক্রিয়েট হয়, আমি তো দেখি ঈশ্বরের কৃপায়। তো তখন আমি বুঝতে পারি যে খোকাবাবু যায় লাল জুতো পায়ে গানটা আর গান নেই, ওটা মোর দ্যান আ সং। তুমি যখন স্টেজ পারফর্ম করো হুম, এবং তোমার সঙ্গে আমাদের প্রিয় উর্বি, হুম, সমীদ উর্বি, এখন তোমরা জুটি। রাইট। হ্যাঁ, তো যখন পারফর্ম করো এবং দর্শকের রিয়াকশনটা পাও ওই গানটাতে, কেমন লাগে? আমার তখন এই প্রত্যেকবার ভালো তো লাগে, অবশ্যই নিশ্চয়ই ভালো লাগে, যাতে পাটা মাটির থেকে উঠে না যায় সেইটুকুন আমি চেষ্টা করি চিরকাল, করেও যাব। কারণ আমি জানি এটা আমার নয়, কোথাও থেকে আসা জিনিস, আমি একটা জারিয়া, তো এখানে বেশি কলার তুলে লাভ নেই। তো সেটা হয়। আর একটা জিনিস হয় যে আমার আরো দায়িত্ব বেড়ে যায় যে তাদের আবার কি দিতে পারি। হ্যাঁ, এটা আর একটা হয়। আর একটা জিনিস হয় যে বুঝতে পারি যে সত্যের কতটা জোর আছে। এই কয়েকটা ভাবনা চিন্তা আমাকে প্রত্যেকবার নাড়ায়, যে এত জেনারেশনস যারা এখন, যারা ইয়াং, তারা হয়তো খোকাবাবু যখন বেরিয়েছিল তখন তারা একদম বাচ্চা ছিল, তারা শোনেও নি, হুম। আজ তারা শুনছে, এখনো সেটা নিয়ে এত উন্মাদনা। এই একটা গান তুমি যদি কখনো মৃন্ময় ভক্স পপুলি করো, মানে একটা সার্ভে করো, হুম। তুমি এখন দেখবে যে কোনো শ্রেণীর মানুষ, এই এই গানটা নিয়ে আমি বলছি, হুম। ম্যাক্সিমাম যে কোনো শ্রেণীর মানুষ, যে কোনো বয়সের মানুষ বাংলাতে, হুম। তুমি একবার জিজ্ঞেস করো গানটা জানে তো, হুম। সবাই হুম। জানে জানে। খোকাবাবু যায় লাল জুতো পায়, ভালো লাগুক কি না লাগুক, সবের মধ্যে সবার একটা বলতে পারে যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, এই শুনেছি। ওই তাই, বা হ্যাঁ, দারুণ গানটা লাগে। শুনেছি। কিন্তু গানটা জানে না, বাংলার কোনো শ্রেণীর মানুষ নেই যে এই গানটা জানে না, আর কোনো বয়সের মানুষ নেই গানটা জানে না। তোমার যেটা ইচ্ছে ছিল যে একদম সবার কাছে পৌঁছবে একটা গানের মাধ্যমে, তবে এই গানটা সেই জায়গায় পৌঁছে দিল তোমাকে। একদম, আমাকে পৌঁছে দেওয়ার থেকেও গানটা পৌঁছেছে, এটা খুব ইম্পর্টেন্ট। তোমার আরেকটা গান, পেয়ারে লাল, ও প্যারে আমার লাল, পেয়ারে লাল রে, সুপার আমার ডুপার হিট। দিলের বিলে লিখে দেব যার নাম রে, হুম। সে আমার প্যারে লাল রে। গানটা কে গেয়েছিল রে? গানটা গেয়েছিল রিচা শর্মা আর আনন্দ রাজ আনন্দ। আচ্ছা, আচ্ছা। আর সেই গানটাও তো সুপার হিট। সুপারহিট বলতে নেই, ঈশ্বরের কৃপায় টাচউড, আমার যা যা গান বেরিয়েছে সবই সুপারহিট। আরেকটা গান, কোকা কোলা, হবি তুই আমার কোকা কোলা, ফান্দে বড়িয়া পুরিয়া বগা বগা কান্দে রে, কান্তেরে, বিট্টু ছিল, সবাই ছিল। একদম একদম। কোকাকোলাটা বানিয়েছিলাম আবার একটা দেবের ছবির জন্য। কিন্তু হঠাৎ শ্রীকান্ত বলে যে ফান্দে পড়ে বান্দে বগা কান্দের ছবিটা ভালো দাঁড়ায়নি ওইখানে, তুই গানটা দিয়ে দে, একটা আইটেম নাম্বার ঢুকে, আর ওই গানটা ওইখানে দিয়ে দে, দিয়ে দেবো হল। ইটস মাই লাভ একটা গান ছিল, ইটস অনলি পেয়ার। ইটস ইটস অনলি ফিয়ার। দু লাইন শুনি না তোমার গলা এটা। পাগলে মন সে বোঝে না, ঠিক না ভুল তা জানে না, কে যেন ডেকে কানে বলে যে বারে বার, মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা, মনে মনে আজ কেন জেগেছে ব্যথা, পাগলে মন সে বোঝে না, ঠিক না ভুল তা জানে না, কে যেন ডেকে কানে বলে যে বারে বার,
यार इट्स ओनली प्यार हुआ है पहली पहली बार यार इट्स ओनली प्यार हुआ है पहली पहली बार इट्स ओनली प्यार क्या बात, क्या বাত। তোমার গানের রেস ধরে হুম আমার দুকলি গাইতে ইচ্ছে করছে। গাও না গাইবো? গাও दिल की पुराने सड़क पर बदला तो तो कुछ कुछ भी भी नहीं। नहीं मुझे थाम कर चल रहा है तू ही बस तू ही हर कहीं न सांसों से शिकवा न मिटने का डर है तुझी से तुझी तक ये मेरा सफर है तुझे सोचता हूँ तो खुशबू सी बरसे अंधेरों से मेरे उजाले यूं के दरिया बहे जैसे एक नूर का तू रूह का हम नवा है ये जिस्मों का रिश्ता नहीं मुझे थाम कर चल रहा है तू ही बस तू ही हर कहीं একসঙ্গে হয়ে যাক आहा, दिल की पुराने सड़क पर बदला तो कुछ भी नहीं मुझे थाम कर चल रहा है तू ही बस तू ही हर कहीं মহেশ ভাট, হুম সারাক টু, হুম কে কে। আচ্ছা, কে কের কি একটা লাস্ট ফিল্মি সং ছিল শুনেছিলাম? হ্যাঁ সত্যি এটা তাই? লাস্ট ফিল্মি সং হ্যাঁ মানে বলিউডের লাস্ট সং যেটা মানে এই বেচারা শিল্পীটাকে চলে আমরা যাওয়ার আগে হারিয়েছি, এত বড় একজন শিল্পী, সত্যি মানে এত ভালো মানুষ তোমার এটা সময় খুব হৃদ্যতা ছিল কে কের। প্রচন্ড হৃদ্যতা হয়েছিল কেননা সারাকপুরতে পুরোটাই ও ইনভলভ ছিল আর বলিউডে মহেশ ভাট যেরকম ভাবে গান বাজনা করায় বা একটা প্রজেক্ট করায় সেখানে গত 1.5-2 বছর ধরে আমরা এরকম একটা প্রজেক্ট নিয়ে থাকি তো সেখানে শুধু সেইটার প্রজেক্টটা বেরোনোটা ইম্পর্টেন্ট নয় তার মধ্যে ওই জার্নিটার মধ্যে এত কিছু শেখা পড়া হয় এত কিছু জানা হয় দেখা হয় তো সেটার মধ্যেও কে ওয়াজ আ পার্ট অফ ইট অ্যান্ড তো সেই কেকের সঙ্গে এত সুন্দর সুন্দর মেমোরিজ আছে এত বড় একটা গায়ক এত স্বনামধন্য গায়ক এত ভালো একজন গায়ক একটা ইমোশন কেকে হুম, সবাই আমরা জানি আমাদের একদম। স্কুল কলেজের সময় একটা ইমোশন তো সেই কেকে এত বন্ধু ছিল এত ডাউন টু আর্থ বলতে সত্যি কথাটা প্রয়োগ করা হয় কিন্তু সত্যি মানে মানে আক্ষরিকভাবে ও ডাউন টু আর্থ একটা সাদা সিম্পল ছেলে একদম সাদামাটা এরকম একটা ছেলে যার সাফ দিল একটা ছেলে মানে সে যে এত তাড়াতাড়ি চলে যাবে ইনফ্যাক্ট কলকাতায় যখন এসেছিল লাস্ট শোটা করতে আমাদের পরের দিন একটা প্রজেক্টের বিষয়ে কথা বলার ব্রেকফাস্টে কথাও ছিল ওর যে ম্যানেজার ছিল সেও খুব আমার ক্লোজ তাকে সঙ্গে সঙ্গে ফোন করলাম আমি আমি গেছিলামও সঙ্গে সঙ্গে হোটেলে গেছিলাম তার ইয়েতেও গেছিলাম মানে আমি হসপিটালেও গেছিলাম আমরা সবাই পৌঁছেছিলাম অনেকে তো আমি ভাবতে পারি না মানে অত তাড়াতাড়ি এখনো যখন কেকের গান স্টেজে করি কেকের ছবিগুলো আমাদের সঙ্গে আমার উর্বি কেকের হোয়াটসঅ্যাপ হুম, সবাইকার ছবিগুলো দেয় আমাদের যে টিম থেকে পেছনে উর্বি তো কেঁদেই যায় মানে গান গাইতেই পারে না আমারও খুবই অদ্ভুত লাগে যে সত্যি নেই সে কে জুবিন এরা সব কি মহৎ সত্যি কথা, শিল্পী হ্যাঁ। আচ্ছা, তুমি মহেশ ভাটের ছবিতে কাজ করলে, তোমার ৩টে গান ছিল না? আমার 3টে গান ছিল কিন্তু right? তারপরে আর মুম্বাইতে সেভাবে পেলাম না কেন? নতুন ছবিতে পেলাম না কেন? দেখো মুম্বাইতে আমি কিন্তু নাম করার জন্য যাইনি প্রথমত মহেশ ভাট উনি আমাকে ডাকেন বলেই আমি গেছি একটা আননোন নম্বর থেকে ফোন আসে একদিন মহেশ ভাট নামে তো উনি ডাকেন আমায় 2 দিনের জন্য তারপরে আমার বম্বেতে থাকা শুরু হয়েছে এত কাজ আসে তো তারপরে
কোভিডের পর আমার বাবা মার আমি একমাত্র সন্তান। আর তাদের যা বয়স হয়ে গেছে, এখন যদি আমি বম্বেতে থাকি, আম, তাদের পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। তো আমি হোয়াটসঅ্যাপকে বললাম যে এইরকম অবস্থা। হোয়াটসঅ্যাপ বললো যে কোনো ব্যাপার নয়, যে এখন তুমি আন্ধেরিতে থাকো কি টালিগঞ্জে থাকো, 2-2.5 ঘন্টা লাগে, তুমি শিফট করে যাও। হুম তুমি শিফট করলাম, এখন আমি কলকাতাতেই আছি। আমার না কিরকম না, আমি ওরকম এত গো গেটার নয়, আমার খুব একটা টার্গেট ওরিয়েন্টেড মানুষ নয়, হুম কোনোদিনই ছিলাম না, আজও নয়। তো আপাতত আমি যখন বাংলায় ফিরে এলাম, বাংলায় আমি দেখলাম আমার নিশ্চয়ই জায়গাটা একটা, আমি তো বম্বেতে যখন ছিলাম বম্বেতেই ছিলাম, বাংলাতে তখন আমি একটা জায়গায় এক সময় এক জায়গাতেই আমি কনসেন্ট্রেট করে থাকতে পারি। ওই অনেক এদিক ওদিক করতে পারি না, আমার নেচারটা সেরকম। সেটা আমি ভুল কি ঠিক মানুষ বিচার করবে। তো আমি যখন কলকাতায় ফিরলাম, দেখলাম বাংলাতে আমি অনেক দিন থাকিনি, অনেক কিছু দেওয়া বাকি আছে। তো এখন বাংলাতে তারপরে আমি ছবির কাজ করলাম, যেরকম আস্তে আস্তে কিছুদিন আমাকে একটুখানি উম, জানাতে হয়েছে যে আমি বাংলাতেও আছি। হুম অনেকেই দেখা হলে জিজ্ঞেস করতো যে হ্যাঁ সমিতা কবে, আরে সমিতা কবে আছো এখন? আর আমি আছি। আর প্ল্যাকার্ড নিয়ে তো ঝোলাতে পারি হুম না যে হুম বাংলাতেই আছি, ওখানে মাঝে মাঝে যাই। ওখানে যে করি না কাজ তা না, আমি কিছু ব্যাকগ্রাউন্ডের কাজ করি, যখন যখন আসে কিছু করি, কিন্তু ওখানে বেশি কনসেন্ট্রেট এখন করতে পারছি না। কারণ কি, মেজর কাজ যদি করতে হয় তাহলে আমি ওখানে থাকতে হবে, যেটা আমার পক্ষে এখন সম্ভব নয় বাবা মাকে ছেড়ে। স্পেশালি আমার বাবা, যা বয়স হয়েছে আর যা তাদের শারীরিক অবস্থা, মানসিক অ্যান্ড শারীরিক অবস্থা, তারা ওখানে যাবেন না। তো তাদের কাছে আমরা পাশে থাকতে হবে। তো সেই জন্য আমি এখানে থেকেই যেটুকুন কাজ করছি। আর মেন যেটা আমার টার্গেট, যেটা অনেক দিন ধরে 2012-13 থেকেই আমি চাইছি, কাজের চাপে করে উঠতে পারিনি, সেটা হচ্ছে বাংলা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক, বাংলার স্বতন্ত্র যে গানের একটা ইন্ডাস্ট্রি, যেটা চিরকাল ছিল, আপাতত আমার মনে হচ্ছে সেরকম ভাবে নেই, অথচ সব ট্যালেন্টেড মানুষ বাঙালিরাই। সেইটাকে নিয়ে একটু কাজ করছি, নিজে একটু স্বতন্ত্র গান মানে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক বাংলার আমি নিয়ে একটা আমার ব্যান্ড ফর্ম করেছি। তো সেইখানে আমি প্রচণ্ডভাবে ওটাতে আমি যুক্ত আছি আবার। ওই যেরকম এককালে ব্যান্ড ছেড়ে আমি খোকাবাবু কোকাকোলা ইত্যাদি করেছিলাম বাংলা হুম। ফিল্ম মিউজিক, এখন আমার কনসেন্ট্রেশনটা পুরোপুরি আবার বাংলা ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের দিকে আছে। কিন্তু কিছু দর্শক মনে করে, শ্রোতা মনে করে আর কি, যে বম্বে তোমার এত বড় একটা হাউসে কাজ করার পরে আরো অনেক মিউজিক ডিরেক্টর ছিল, অনেক চলচ্চিত্র পরিচালক নামি নামি লোক, সঠিক মূল্যায়ন বোধহয় তোমার করলো না তারা, মনে হয় যেন হয়তো আরো করা করেনি, উচিত ছিল। ঠিকই, হয়তো করেনি। আরেকটা আমি মনে করি যে হয়তো বম্বেতে যেরকম বাকিরা আছে, ধরো রাখো আমি বলছি প্রীতম, বিশাল শেখর, অমিত ত্রিবেদী, আরো আরো এই তোমার আহ, আরে যারা যারা আছে সবাই, আমি হুম নাম নিচ্ছি না, আমার হুম যারা প্রথম শ্রেণীর যারা হুম ভালো ভালো মিউজিক করছে, অনেকেই আছে। তো তারা যথেষ্ট যোগ্য আমার মনে হয়। তার মধ্যে যে আমি স্থান পাবো না বলছি না, তবে সেটার জন্য যে কাঠখড় পোড়াতে হবে আমাকে, বা সেইটা করার এখন আমার সময় নেই। আর আমি বম্বেতে না থাকলেও বম্বের মিউজিক ইন্ডাস্ট্রি চলবে এমন কিছু, আমি ওরকম নিজেকে ওরকম ভাবি না যে নিজে কি পেলাম ওখান থেকে। বা আমার ভাবনাটা হচ্ছে যে বম্বেতে গেলে আমি কি দিতে পারবো সেই ইন্ডাস্ট্রিকে। আমার মনে হয় আপাতত যেরকম চলছে সেখানে আমি কিছু না দিলেও বম্বে কিছু মিস করবে আমার মনে হয় না আপাতত। কিন্তু বাংলায় মানুষকে যদি আমি কিছু না দিই, বাংলা ডেফিনেটলি মিস করবে, এটা আমার মনে হয়। তুমি এতগুলো হিট গান দিলে হুম বাংলাতে, হুম হুম তো বাংলাও কি সেই সঠিক মূল্যায়ন করলো তোমার? আমরা আরো অনেক ফিল্মে কেন একদম পেলাম না? তাই। আমার সেটা সেটা কারণ হচ্ছে, তারপরে অনেক মিউজিক ডিরেক্টর বা কম্পোজারদের ভিড় লেগে গেল। আমি যখন করতাম তখন আমি আর জিৎ করতাম। হুম হুম, আমরা দুজনেই মিউজিক করতাম ম্যাক্সিমাম। কখনো ও 3টে গান, কখনো আমি 2টো গান, মানে আমি 3টে গান ও 2টো গান, এরকম করে ছবিতে হতো। আমি বলছি মেন স্ট্রিম মিউজিক। সেই মেন স্ট্রিম ঘরানার মিউজিক এখন এত মানুষ হয়ে গেছে, আর যেরকমভাবে সেইগুলো নির্বাচিত হতো গানগুলো, হ্যাঁ, সেগুলো এখন অন্যরা যেরকমভাবে যে প্রসেসে করছে, তাতে বাংলাতে আমার যেটুকুন জানকারি আছে, যে বাংলাতে সে গান সেরকমভাবে মানুষের মনে ধরবে না।
যতক্ষণ না সেটা ঠিক মতন হয়, অনেক কিছু চেঞ্জ হয়, তো সবাই ভাবে আমি সবটা জানি। আমার কাছে যদি হুম, পাওয়ার অ্যান্ড আধিপত্য এসে যায়, মানুষ ভাবে যে আমি যা বলবো সেটাই শেষ কথা। কিন্তু সেটাতে আমার কোনো ইগো প্রবলেমস নেই, বাট আমি জানি সেটা মানুষের কাছে অব্দি পৌঁছলে, আমি ধরো, তুমি ধরো একজন প্রডিউসার বা ডিরেক্টর, তুমি একটা বললে এক রকমের গান একটা করে দিতে আমার কাছে এলো, এবার আমি তোমাকে দিলাম সেই গানটা, হয়তো আমি আমার পারিশ্রমিক পেয়ে গেলাম, কিন্তু আমি জানি সেই গানটা বেরোলে সেটা উম, মানুষের মনে ধরবে না। তো এইবার আমি তো আর প্রডিউসার ডিরেক্টর নয়, হুম, তো সেটা একটা কারণে আমার, ধরো, আমার থেকে যেরকম শ্রোতারা চায়, শ্রোতারা আমার থেকে গান চায় আজও, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, যত সোশ্যাল মিডিয়াতে বা শো করতে চাই যখন, সারাক্ষণ মানুষ বলে কেন, কেন দাদা, তো তোমার গানের জন্য বা আপনার গানের জন্য আমরা অধীর আগ্রহে আছি। তো আমি দিতে পারছি না, কারণ যারা মাধ্যম তারা চাইছেন না বা গ্রাহ্য করেন না যে, মানে যারা কাজটা দিতে পারে, তারা তারা বলবে যে কয়েকটা গান করে নিয়ে আয়। ওরকম করে নিয়ে আয়ের মতন মানসিকতার মধ্যে আমি নেই। সেই জায়গাটা তোমার নেই এখন। একটা গান করতে আমি শুনেছি আজকাল সব কম্পোজাররা 40টা মতন গান তারা স্ক্র্যাচ সাপ্লাই করে, বুঝেছো? তো এইরকম ভাবে ঢিল মেরে 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 মানুষের মন জয় করা যায় না। আইদার তুমি জানো সেই জিনিসটা বা জানো না। আমি মনে আছে গতবারের আগের বার হুম 24 সালে নাম বলছি, একটা ছবি রিলিজ করেছিল হুম এবং সেই ছবির একটি গান সুপার ডুপার হিট, সকলের মুখে মুখে। হুম কিন্তু গত বছর পুজোর থেকে সেই গানটা শুনতে পাইনি, এই বছর আমি শুনতেই পাইনি। এই যে গানের স্থায়িত্ব থাকছে না, হুম অথচ একসময় লোকে খুব নাপাচ্ছে, খুব সেটার শুনছে। কারণটাই তো তোমায় তো বলছি। তুমি যেটা ধরো 10টার মধ্যে একটা নির্বাচন করে বলছো যে খুব চলেছিল, সেটা হচ্ছে মন্দের ভালো। হুম, ধরে রাখো যদি 1 থেকে 100 হয় নম্বর দেওয়া, হ্যাঁ, সেখানে 36 নম্বরের পর পাস হয়ে যায়। হুম, তো এত ফেলওলা গান হয় যে একটা 36 বা 40 নম্বর পেলেই ধরো সেটাকে আমরা বলছি যে তার বাকিগুলোর মানে কম্প্যারিজনে সেটা বিশাল, আমাদের মনে হচ্ছে এই তো সব জায়গায় চলছে। আর সোশ্যাল মিডিয়াতে যদি ঠেলা হয়, হুম, সব জায়গায় যদি গিয়ে গিয়ে গানটাকে পৌঁছানো হয়, কিছু পাওয়ার, পয়সা সব দিয়ে মানুষের কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, সেটা নিশ্চয়ই সেটা গ্রহণ করবে সাধারণ মানুষ। কিন্তু সেটার থেকে যাওয়ার মধ্যে, সেই স্থায়িত্ব কম। গানটার মধ্যে, সেই বীজটার মধ্যে সেই ব্যাপারটা থাকতে হবে। সেটা না থাকলে সেটা লঞ্জিভিটি থাকবে না। কেন, কোনো গানই তো কারোর বানানো নয়, হুম, সাধারণ মানুষ সেই জিনিসটা নিয়ে যাপন করতে চায়, যেটার মধ্যে থেকে তারা রসদ পাবে। তো রসদটা তার মধ্যে নেই। একটা হুক লাইন হয়তো, সেটা হয়তো কিছু, সেটা একটু চটক, একটা অ্যাড 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 জিঙ্গেলের মতন, সেটা কিছুক্ষণের জন্য সেটা খুব মনে হলো আরে এই তো হিট। অন্যগুলো যে এতই মানে মানে কি বলবো, তার মধ্যে কোনো পদার্থ নেই যে সেটার মধ্যে একটু কিছু থাকলেই মনে হবে সেটা হিট। কিন্তু সেটা ইজ নট এনাফ যে তার শেলফ লাইফ থাকার মতো। তাহলে সেরকম গান হচ্ছে না কেন, সেরকম স্থায়িত্ব কেন, যদি যারা থাকে? পারে তারা করছে না বা করানো হচ্ছে না তাদের দিয়ে, নাম্বার 1। নাম্বার 2, বললাম তো তোমায়, নির্বাচন যারা করছে তারাই জানে না। ধরো তুমি আচ্ছা, যদি, আমি এক্সাম্পল বলছি, তুমি তোমাকে হিসেবে দেখো না, তুমি যদি প্রডিউসার বা ডিরেক্টর হও, তুমি যদি কোন ডিসাইডিং ফ্যাক্টর হও যে এই গানটা আমার পছন্দ, এইটাকে আমি মার্কেট করব, হুম, হ্যাঁ, কিন্তু সেই গানটা মানুষের পছন্দ হবে, সেই সেই যোগ্যতাটা, সেই কেপেবিলিটিটা সবার থাকে না। ঠিক কথা। বুঝতে পেরেছো? সেটা, সেটার জন্যই তো আমি ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করছি, যেখানে আমার গান বা আমাদের গান আর শ্রোতা বা দর্শকের মধ্যে কোনো আর মাধ্যম নেই। ভালো যদি হয় তারা গ্রহণ করবে, তারা যাপন করবে। ভালো যদি নয় তারা ফেলে দেবে, যাপন করবে না। তাহলে আমি আবার চেষ্টা করব। কিন্তু এরকম হবে না যে, ধরো, তোমার ভালো লাগাটাকে আমি মানে কি বলবো, কেটার করার জন্য আমি তাদেরকে হুম, পৌঁছাতে পারবো না। ঠিক কথা। তুমি তো না জানতেই পারো, তোমার তো হুম, সেটা কাজ নয় যে হুম, গান কোনটা ওয়ার্ক করবে। তুমি ভাবছো আগের কোন গান ওয়ার্ক করেছে, ধরো কোকা কোলা গান ওয়ার্ক করেছে, হুম, তুমি বললে একটা লিমকা বানাতে। কিন্তু লিমকা যে ওয়ার্ক করবে না সেটা আমি জানি, কেন গান বানানোর কাজটা আমার, এটা একটা ক্রিয়েটিভ ওয়ার্ক। হ্যাঁ, এখানে এটা খুব স্বতন্ত্র জায়গাটা। এখানে যদি তুমি এক মানে তুমি মনে বলছি তো, মানে একটা স্থানটা যেটা, যারা মিডিয়েটার্সরা যারা আছে, প্রডিউসার, ডিরেক্টরস অ্যান্ড ডিস্ট্রিবিউটার্স, তারা যদি ডিসাইড করে দিয়ে কিরম ভাবে ক্রিয়েশনটা হবে, তো সেটা তাদের যোগ্যতা থাকলে সে করতে পারে। ধরো সে যদি মহেশ ভাট হয়,
সে যদি করণ জোয়ার হয়, সে যদি শ্রীকান্ত মহতা হয়, পারবে। তাদের ওই কিছুটা হলেও ক্যাপাবিলিটি আছে, কিন্তু সবার নেই। সবার সেই ক্যাপাবিলিটিটা নেই। তো সেটা বোঝাবে কে? তুমি যদি তোমার কোম্পানিতে তুমি আমাকে অর্ডার দাও, তোমাকে কে বোঝাবে যে যে তুমি এটা জানো না, তারপর তুমি আমাকে কাজ দেবে? ঠিক কথা। সিম্পল। মানুষ সাফার করছে এর মধ্যে। দেখো আমার কি আছে, আমি কিছু না কিছু করে বেঁচে থাকছি বা থাকবো। বেঁচে থাকাটাই আমার ইম্পর্টেন্ট একটা ক্রিয়েটিভ মানুষের জন্য লক্ষ্য নয়। কিন্তু আমার লক্ষ্যটা হচ্ছে আমি যে মানুষরা আমাকে আমি বানিয়েছে বা যাদের সঙ্গে আমার সম্পর্ক বা যোগাযোগ, তাদেরকে দেওয়ার মতন মাধ্যমগুলো সব ভুলভাল হয়ে গেছে। না, আরো কিছু দিতে চাও মানুষকে। নিশ্চয়ই শেষ দিন অবধি দিতে চাই, কারোর আর উপর রাগ, দেবো। কারোর উপর খুব রাগ অভিমান? না, আমি আমার হাসি পায় আর ভাবি আহারে বেচারা, মানে তারা নিজেরাই নিজেদের ভালোটা জানে না, আমার রাগ কি হবে? তারা নিজেদের ভালোটা জানলে তাহলে এত বাংলা ছবির পাশে দাঁড়াও, বাংলা ছবিকে এই করব ওই করব করতে হতো না। আপনি হয় ভালো জিনিস মানুষ আলিঙ্গন আপনি করে নেবে, ভালো জিনিসটা বানানোর মতন ক্যাপাবিলিটি থাকবে। আমি পিআর করেই শুধু একটা জায়গা বানিয়ে নিতে পারবো না, বুঝতে পারছো? আজকে যে জিনিসটা পিআর করে আমি একটা কাজ হাসিল করতে পারি, হাসিল করাটা ব্যাপার নয়, আমি কি দিতে পারি এটা খুব ইম্পর্টেন্ট। দেবার মানুষ খুব কম, নেবার মানুষরা খামচে খামচে নেবার ভর্তি হয়ে গেছে। তো নেবার মানুষ নাও, নিয়ে শুষে 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 ইন্ডাস্ট্রিটাকে ইয়ে করে দিয়েছো। আর সবাই একটা জায়গায় তারা এসে গেছে। ধরো আমি নাম নিচ্ছি না, আমি জানি 100% জানি আমাদের ফিল্ড থেকেও তারা সব জায়গাটাকে দখল করে বসে আছে। কিন্তু দখল করে তারা দিতে পারছে কি? মানুষ কি সেটা নিচ্ছে? কেন তাদের লক্ষ্য নয় মানুষকে দেওয়ার, তাদের লক্ষ্য হচ্ছে তারা গাড়ি বাড়ি করা, তাদের লক্ষ্য হচ্ছে কটা কাজ পাওয়া, কটা কাজ মানে সে সাকসেসফুল, কটা অ্যাওয়ার্ড পাওয়া সাকসেসফুল। বাট দিজ আর অল থিং। তুমি যখন আমায় টেলিসিনে থেকে কোকা কোলার অ্যাওয়ার্ড দিয়েছো, আমি সেটা মাথা পেতে নিয়েছি। কারণ কি, সে অ্যাওয়ার্ডটা আমায় মানুষ আগে দিয়ে দিয়েছে, হুম। তারপরে তার স্বীকৃতিটা তুমি টেলিসিনে থেকে দিয়েছো। কিন্তু তুমি যদি আমার একটা ভুসি গানকে নিয়ে অ্যাওয়ার্ড কালকে দাও, হুম। আমার সেটা নেওয়ার কথা নয়, ঠিক। বা সেটা নিলেও আমার কিছু যায় আসে না, কারণ সেটা খুব হাস্যকর ব্যাপারটা। হ্যাঁ, আমি দিতেই পারি, আমি নিজেই আমার বাড়িতে একটা অ্যাওয়ার্ড সেরিমনি করে আমি সবাইকে বিলিয়ে দিতে পারি অ্যাওয়ার্ড। সেটা তো অ্যাওয়ার্ড তাতে হলো না। কি হলো? কিছু মানুষ যখন, যেখানে মানুষ সেটাকে নিয়ে সেলিব্রেট করছে না, সেটাই বিগেস্ট অ্যাওয়ার্ড। জোর করে হচ্ছে সেটা। আর তুমি দেখে নাও, তুমি তো তাও, আমি তো বলবো টেলিসিনে অ্যাওয়ার্ডকে, আমি তোমার সামনে আছি বলে বলছি না, তুমি তো তাও খোকা বাবু কোকা কোলার জন্য আমায় অ্যাওয়ার্ড দিয়েছো। হুম, তুমি বলো আর কোনো কোম্পানি, অ্যাওয়ার্ড কোম্পানি আমি বলছি, তারা কি আমায় দিয়েছে? যে গান নিয়ে এত বছর ধরে যাপন করছে মানুষ, তাহলে তাদের বোধ শক্তিটা কিরকম ভাবো। অ্যাওয়ার্ড তার মানে সেই গানগুলোকেই দেওয়া হয় বা সেই মানুষজনদের দেওয়া হয় যেগুলো মানুষ কানেক্ট করে না। এটা অদ্ভুত একটা মানে এগুলো এই ছবি অ্যাওয়ার্ড পাবে, এই ছবি মানুষ দেখবে না, এই গান অ্যাওয়ার্ড পাবে, এই এই গান মানুষ শুনবে না। এরকম একটা, আমি খুব সোজাসুজি বলে দিলাম, ঠিক কথা। কিন্তু একটা এরকম একটা ধারণা রয়ে গেছে। ও মা, যেটা মানুষ নিয়ে এত সবাই নিয়ে সেলিব্রেট করছে, সেগুলো অ্যাওয়ার্ড দেওয়ার দরকার নেই, সেগুলো খুব নিম্নস্থানীয় জিনিস, যেটা নিয়ে সবাই সেলিব্রেট করছে। এটা হচ্ছে একটা শহুরে কালচারের একটা ধারণা, সেটা এখানেই সম্ভব। বলিউডেও হয় না, টলিউডেও, মানে আসল টলিগন মানে তোমার সাউথ ইন্ডাস্ট্রিতেও হয় না, হলিউডও হয় না। যেটা সবাই জানে সেটাই অ্যাওয়ার্ড পায় জেনারেলি, বা যেটা অ্যাওয়ার্ড পায় সেটা ইজ সেলিব্রেটেড বাই এভরিওয়ান। ঠিক কথা। আমরা চেষ্টা করেছি এত বছর ধরে যে যোগ্য মানুষটা যাতে সম্মান পায়। একদম এই বছর টেলিসিনে অ্যাওয়ার্ড 23 বছর হবে। তোমাদের সকলের শুভেচ্ছা নিয়ে। একদম এবং আশা করি আমরা সেই মানুষগুলোকে আবারও পাবো যারা একদম ডিজার্ভ করে। ডিজার্ভ করে। আমি সেটা জানি বলেই তোমায় এই যে প্রসঙ্গটা তুললাম, না তো এই প্রসঙ্গটা আমি তুলি না খুব একটা, কারণ আমার কিছু এসে যায় না অ্যাওয়ার্ড পাই কি না পাই। আমার কাছে মেন অ্যাওয়ার্ড হচ্ছে মানুষকে মানুষের ভালোবাসা। ভালোবাসা, আমাকে না ভালোবাসলেও আমার কাজকে ভালোবাসা, আমার কাজটাকে নিয়ে যাপন করা। কারণ আমার কর্মটা ইম্পর্টেন্ট। সমিত মুখার্জি এখানে ইম্পর্টেন্ট নয়, খোকা বাবু ইম্পর্টেন্ট, কোকা কোলা ইম্পর্টেন্ট, ইটস অনলি পেয়ার ইম্পর্টেন্ট, 100% লাভ, এইগুলো আমার কাছে ইম্পর্টেন্ট, যেগুলো নিয়ে আজও মানুষ সে কবে হয়ে গিয়ে শেষ হয়ে গেছে, গানগুলো নিয়ে আমি আজও শো করছি, মানুষ আনন্দ করছে। আমি কেন যে 100% লাভ কার্ডটা তোমার ছিল?
100% লাভে আমার অন্য গানগুলো ছিল, 100% টাইটেল সংটা জিতের গান ছিল। আচ্ছা আচ্ছা আমার তুমসে প্যারে অলরেডি আমার গান। আচ্ছা। হি হ্যাজ নতুনদের জন্য কি বলবে? নতুনদের জন্য কি বলবে? নতুন কাদের বলো? নতুন যারা মিউজিক কম্পোজ করছে, যারা নতুন লিখছে। মিউজিক কম্পোজ যারা করছে, আমি বলবো যে মানে তুমি ফিল্মের জন্য যদি বলি, হুম। তাহলে আমার মনে হয় কম্পোজার মানে এই নয়, আমি এটা অন্য একটা জায়গায়ও বলেছি, কম্পোজার কিন্তু একটা আপগ্রেডেড মিউজিশিয়ান নয়, হুম। যেটা একটা ভুল ধারণা। যে অনেকদিন ধরে মিউজিক বাজাচ্ছে বা গান গাইছে, তার শেষ পর্যায়টা বা তার একটা শেষ স্থানটা মিউজিক কম্পোজার বা মিউজিক ডিরেক্টর নয়। মিউজিক কম্পোজার জন্মায় বা জন্মায় না। মিউজিক কম্পোজিশনের মধ্যে মিউজিকের সুর, কথা বলো, তার অ্যারেঞ্জমেন্ট বলো, সবের মধ্যে এমন কিছু থাকে যেটা মানুষ, একটা সমাজ, গোটা সমাজকে আলোকিত করে, কিছু না কিছুভাবে প্রভাবিত করে। তো সেটা একটা ইউহি একটা কর্ম নয়, হুম। ইউহি একটা ক্রাফট নয়। ঠিক। তো তোমাদের সবাই যেন এটা একটা ব্যবসা হিসেবে না ঢুকে পড়ে। এখন কে কম্পোজার সে ঠিক জানবে সে ভেতরে কম্পোজার, সে জীবনটাকে তার উৎসর্গ করবে এটাতে। এবার এটাকে যদি লাইন হিসেবে তোমরা নাও, তাহলে যে স্থানেতে তোমরা যে থালায় আছো সেই থালাটাকে ছেদ করবে। হুম। আরেকটা জিনিস হচ্ছে, তোমরা যদি মিউজিশিয়ানস হও, তোমাদের অধ্যবসায় চালিয়ে যাও, ভালো মিউজিক করো, তোমাদের ভেতর থেকে যে সত্যটা আছে সেটা বার করার চেষ্টা করো। কারুর তাবেদারি করে গান বাজনা হয় না, গান বাজনাটা কারুর তাবেদারের মহতাজ নয়। গান বাজনা হচ্ছে ঈশ্বরের দেওয়া ডাইরেক্ট একটা কি বলবো, একটা প্রসাদ বলো কি একটা একটা এনার্জি বলো, সেটাকে সদ্ব্যবহার করাটা খুব দরকার, স্পেশালি গান বাজনা আমি বলবো, কেন সেটা কোনো লজিক নেই তাতে। একদম শেষে তোমার নতুন কি কাজ আসছে তোমার দর্শকের জন্য, তোমার শ্রোতার আমার জন্য? কয়েকটা, আমি এই বছরে প্রায় 8-9টা ছবি করলাম। হুম। কয়েকটা রিলিজ হয়ে গেছে, কয়েকটা রিলিজ করবে, কয়েকটা আটকে আছে বিভিন্ন কারণে, তুমি জানোই ইন্ডাস্ট্রির কি হালাত। সেগুলো যেরকম চলছে, কিছু বম্বের ছবিও করছি, আমি একটা হিন্দি ছবিও করছি, একটা হিন্দি ওয়েব সিরিজও করছি। সেগুলো যেরকম হচ্ছে সেগুলো নিয়ে কাজ চলছে। বাট মেইন আমার কাজ হচ্ছে, আমি একটা ব্যান্ড, একটা স্বতন্ত্র ব্যান্ড লঞ্চ করতে যাচ্ছি, বাহ! যেখানে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক, সেটা নিয়ে প্রচণ্ড আমাদের দিনরাত কাজ চলছে, আমাদের অ্যালবামস, আমাদের গানগুলো নিয়ে সেগুলো আসতে যাচ্ছে শুধু তোমাদের জন্যে, শুধু শ্রোতাদের জন্যে। আমরা কি করতে পারি বা আমি কি করতে পারি তোমাদের জন্য ভালোবেসে, সেইটা করার চেষ্টা করছি। আমাদের সকলের পক্ষ থেকে, তোমার শ্রোতা দর্শক আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা। নতুন ব্যান্ড আবার মানুষের মন ছুঁয়ে যাক। আর আজকের আড্ডা খুব ভালো লাগলো। আমরা খুব থ্যাংক ইউ। সুন্দর অনেক কথা বললাম, মজা হলো। একদম একদম। আর আগামীতে অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য। থ্যাংক ইউ ভেরি খুব মাচ ভালো থেকো প্রেমরায়। দাদা। তুমিও ভালো থেকো। নমস্কার।